শেষ মুহূর্তে চেস সেই প্রতারক ব্যক্তির নাম ফাঁস করে দিল। এরপরে চেস শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু স্যাফিরোর মতে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের এমনই পরিণতি হওয়া উচিত। এরপরে এইসব ঘটনার পর ডিমন লর্ডের দরবারে আইক ও স্যাফিরোকে ডাকা হলো। সেখানে স্যাফিরো জানালো এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে তৃতীয় সেনা দলের কমান্ডার বাস্ত। সে শুধু আইককে নিজের দলেই নিতে চায়নি, বরং ডিমন লর্ড মানে তাকে উৎখাত করার পরিকল্পনা করছিল। ডিমন লর্ড অভিযোগ শুনে এইসব সত্য কিনা তা বাস্তর কাছে জানতে চায়। বাস্ত মরিয়া হয়ে নিজের নির্দোষতা প্রমাণ করার চেষ্টা করলো। সে জানালো পুরো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বরং সে পাল্টা তাদের অভিযোগ তুলল যে স্যাফিরোই তার দলের ভয়েস কমান্ডারকে হত্যা করে সমস্ত দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে। এটি ছিল তাদের নিছক এক হীন ষড়যন্ত্র, যার উদ্দেশ্য ছিল তাকে সরিয়ে তৃতীয় বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। সেই অভিযোগ শুনে স্যাফিরোর ভেতরে ভেতরে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছিল। ডিমন লর্ড জানতেন শক্তির সঙ্গে উচ্চ আকাঙ্ক্ষাও বৃদ্ধি পায়। এটি ডিমন জাতির অন্তর্নিহিত বৈশিষ্ট্য যা কখনোই বদলাবে না। বহু আগেই তিনি বাস্তর এই চক্রান্ত বুঝে ফেলেছিলেন। তাই যখন বাস্ত এই কথা শুনল সে ভয়ে কেঁপে উঠল। তখন ডিমন লর্ড নিশ্চিত হলো যে আসল অপরাধীকে। সেখানে স্যাফিরো যে ন্যায়পরায়ণ কমান্ডার এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটি গুরুতর ভুল করেছে, নিজের অধীনস্থদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ডিমন সেনাবাহিনীর কঠোর নিয়ম অনুযায়ী এমন ব্যর্থতার শাস্তি হলো একটাই, সেটি হলো মৃত্যুদণ্ড। তবে ডিমন লর্ড তাদের তখনই হত্যা করলেন না, কারণ সামনে মানব জাতির বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে। এই সময় দুইজন দক্ষ কমান্ডারকে হারানো হবে চরম বোকামি। তাই তিনি এক নতুন শাস্তি নির্ধারণ করলেন। দুইজন কমান্ডারকে একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে লড়াই করতে হবে। যে বিজয়ী হবে ডিমন লর্ড তার উপরে ভরসা করবেন। সন্ধ্যা নেমে এলে স্যাফিরো নিজের কক্ষে ফিরে এলো। তার কিছুক্ষণ পরে ডিমন লর্ডের কাছ থেকে সে দ্বন্দ্বযুদ্ধের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারল। সেই যুদ্ধে উভয় পক্ষকে ব্যবহার করতে হবে এক বিশেষ জাদুকরী পুতুল। কোনো আর্মি সরাসরি লড়াই করতে পারবে না। তাদের কৌশল, বুদ্ধিমত্তা ও নেতৃত্ব দিয়ে লড়াইয়ের ভাগ্য নির্ধারণ হবে। পরাজিত যোদ্ধাকে ডিমন লর্ড তখনই হত্যা করবে। এই নিয়ম শুনে স্যাফিরো কিছুটা বিভ্রান্ত হলো, কিন্তু একটু ভেবে সে বুঝতে পারল ডিমন লর্ড কমান্ডারদের নেতৃত্বের ক্ষমতা পরীক্ষা করতে চান। এখন আর ভাবার সময় নেই, সামনে এক ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে। এই লড়াই বাস্তব মোটেও সহজ প্রতিপক্ষ নয়। তবে স্যাফিরো হঠাৎ করে যুদ্ধের প্রতিনিধিত্বের দায়িত্ব আইকের কাঁধে চাপিয়ে দেয়। এতে সে হতভম্ব হয়ে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি সামলাবে। স্যাফিরো বিশ্বাস করত আইকের কৌশলী নেতৃত্ব তার চেয়ে বহুগুণ বেশি কার্যকর। তাই যদি আইক লড়াই নামে তাহলে বিজয়ের সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে। তখন কমান্ডার আইকের হাত শক্ত করে ধরে বলল, আমার জীবন এখন তোমার হাতে। এই পর্যায়ে এসে আইকের পিছু হটার আর কোনো উপায় রইল না। কিন্তু শেষ পর্যন্ত সে সম্মতি জানিয়ে গিরনের সঙ্গে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করতে গেল। সেখানে ডিমন লর্ড স্বয়ং যুদ্ধ পর্যবেক্ষণ করবেন এবং পরাজিতকে নির্মমভাবে শেষ করে দেবেন। আইক ও জিরন একসঙ্গে এরেনার ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কক্ষে প্রবেশ করল। সেখানে তারা দেখতে পেল যোদ্ধাদের বদলে কিছু পুতুল তৈরি করা হয়েছে। এই পুতুলগুলো পুরোপুরি তাদের অধিনায়কের আদেশ মেনে চলবে এবং প্রত্যেকটি হবে সমান শক্তিশালী। ফলে এই লড়াই মূলত নেতৃত্বের দক্ষতার উপর নির্ভর করবে। পাশাপাশি এই পুতুলরা সংগ্রহশালার সমস্ত অস্ত্র ব্যবহার করতে সক্ষম। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে সে লড়াইয়ের কৌশল নিয়ে আরো গভীর গবেষণা চালিয়ে যেতে থাকলো। একসময় সে সাথীর কাছে জানতে চাইল কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধ জিততে গেলে ঠিক কি করতে হয়। সাথী বলল, আমি যুদ্ধ করতে চাই না, বরং তাদেরকে চায়ের টেবিলে বসে আলোচনা করে সব মিটমাট করতে চাই। আইক মনে করে অস্ত্র ব্যবহার করে শত্রুর ওপর দূর থেকে আক্রমণ চালানো সম্ভব। যুদ্ধের ময়দানে দূরপাল্লার অস্ত্র সবসময় নিকট অস্ত্রের তুলনায় বেশি কার্যকর হয়। সে বিশ্বাস করে যে বাস্তব হয়তো এমন কোনো দূরপাল্লার অস্ত্রের দিকেই মনোযোগ দিচ্ছে। সাথী তখন একটি অস্ত্রের প্রস্তাব দেয় যা এই দেশে প্রচলিত এবং বিশ্বাসযোগ্য। সেটি হলো ক্রসবো। এটি এমন এক অস্ত্র যা ধাতু ছেদ করতে সক্ষম এবং তীর ধনুকের তুলনায় সহজে ব্যবহার করা যায়। তবে ক্রসবো খুব সাধারণ অস্ত্র, তাই আইক আরো শক্তিশালী কিছু খুঁজতে চাইছিল। অল্প কিছুক্ষণ ভাবার পর সে বুঝতে পারে যে তার কাঙ্ক্ষিত অস্ত্র হলো বন্দুক। সাথী বিস্মিত হয়, কারণ সে কখনোই বন্দুক সম্পর্কে শোনেনি। আইক ব্যাখ্যা করে যে বন্দুক ক্রসবোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর ফায়ার পাওয়ার এবং পাল্লা এতটাই বিস্তৃত যে হাতে বন্দুক থাকলে শত্রুকে অনেক দূর পর্যন্ত সম্পূর্ণ পরাজিত করা সম্ভব। সৌভাগ্যক্রমে স্যাফিরো একজন অত্যন্ত প্রতিভাবান জাদুকর, তাই সে সিদ্ধান্ত নেয় যে তার দ্বারাই সেটি তৈরি করবে। কিন্তু যখন সে স্যাফিরোর সঙ্গে দেখা করে তখন স্যাফিরো জানায় যে এখনো অনেক কিছু আছে যা সে করতে পারে না। এটি শুনে আইক হতাশ হয়ে পড়ে। তবে স্যাফিরো আইকের হতাশায় একটু গুরুত্ব দেয় না। এদিকে বাস্তব জানতে পারে যে আইক স্যাফিরোর পরিবর্তে লড়াইয়ে আসবে। এতে সে চিন্তিত হয় যে স্যাফিরো নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করছে। বাস্তর জন্য ব্ল্যাক ড্রাগনের হাত থেকে এক বিশেষ তলোয়ার প্রস্তুত করা হয়েছে। তার অনুগামীরা বিশ্বাস করে এই তলোয়ারই বাস্তবকে বিজয়ের শীর্ষে পৌঁছে দেবে। আইক গোসল সেরে আসার পরেই অস্ত্র কিভাবে তৈরি করবে তা নিয়ে গভীর
গভীর চিন্তায় ডুবে গেল, কারণ স্যাফিরও তার জীবন আইকের হাতে সঁপে দিয়েছে, তাই তার জন্য হারার কোনো সুযোগ নেই। ঠিক এই সময় কেউ একজন আইকের হাতে একটি পোশাক তুলে দিল। সে বিস্মিত হয়ে তাকালো যে ডিমন লর্ড নিজেই তার জন্য বিশেষ কিছু সরবরাহ করতে এসেছেন, কিন্তু আইক তখনও মুখোশ পরেনি, ফলে ভেতরে ভেতরে প্রবল দুশ্চিন্তায় পড়ে গেল। তার মনে একটাই ভয়, যদি তার মানব পরিচয় ফাঁস হয়ে যায় তবে ডিমন লর্ড হয়তো তাকে হত্যা করবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ডিমন লর্ড কোনো রাগ দেখালেন না, বরং তিনি কাপড় দিয়ে পেঁচানো কিছু জিনিস দিয়ে বললেন, এটি খোলো এবং দেখো। আইক দেখল এর ভিতরে বিশেষ ধরনের বন্দুক রয়েছে। ডিমন লর্ড জানালেন, রম্বাকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অস্ত্রগুলি তৈরি করা হয়েছে। ঠিক তখনই ডিমন লর্ড এক ভয়ানক সত্য উদ্ঘাটন করলেন। তিনি জানেন যে আইক আসলে একজন মানুষ। এই কথা শুনে আইক হতভম্ব হয়ে গেল। বিস্মিত কণ্ঠে সে জানতে চাইল, তাহলে কেন আপনি আমাকে এখনো আপনার বাহিনীতে রেখেছেন? ডিমন লর্ড বলল, শক্তি দিয়ে সবকিছুই করা যায় না। উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় অসাধারণ প্রতিভাবানদের। তার স্বপ্ন এমন এক বিশ্ব গড়ে তোলা যেখানে তিনি হবেন সর্বময় শাসক। এদিকে আইকের হাতে বন্দুক থাকলেও এখন তার সবচেয়ে বড় কাজ হলো গুলি তৈরি করা। স্যাফিরও একটি বিশাল গুলি তৈরি করেছিল, তবে সে আইকের নির্দেশ অনুযায়ী নতুন করে বুলেট বানাতেও রাজি হচ্ছিল না। ঠিক এই মুহূর্তে পাশের ঘর থেকে এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। আইক দ্রুত সেদিকে ছুটে গেল। প্রকৃতপক্ষে আইকের অনুচর ফিওরেন্টিনা আইকের জন্য গান পাউডার তৈরি করছিল। সে চারকোল, সালফার আর সল্টপিটার একত্রিত করে এমন এক বিস্ফোরক মিশ্রণ তৈরি করেছিল যা ধ্বংস ক্ষমতা ছিল অবিশ্বাস্য। স্যাফিরকে অন্তত 500টি গুলি তৈরি করতে বললে সে নিজের ত্বকের যত্নের অজুহাত দেখিয়ে তা করতে অস্বীকৃতি জানিয়ে দেয়। ফলে পরিস্থিতি সামাল দিতে আইক দ্রুত ফিওরেন্টিনাকে বুলেট এবং গান পাউডার তৈরির দায়িত্ব দিয়ে দেয়। অন্যদিকে জিরন কোনো কাজে সাহায্য করতে না পারায় সকলের দৃষ্টিতে যেন উপেক্ষিত হয়ে যায়। রাতের অন্ধকারে যুদ্ধক্ষেত্র ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন ডিমন জাতির অসংখ্য সদস্য সেখানে সমবেত হয়েছে এক অবিস্মরণীয় যুদ্ধ প্রত্যক্ষ করার জন্য। উল্লাস ও কৌতূহলের মাঝে দুই প্রতিদ্বন্দ্বী যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে এসে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। ডিমন লর্ড নিজেই এই গুরুত্বপূর্ণ লড়াই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, কারণ এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে কার শাস্তি হবে এবং কে টিকে থাকবে। বাস্তব যখন লক্ষ্য করে যে আইকের সৈন্যরা কেবলমাত্র একটি ঢাল হাতে দাঁড়িয়ে আছে, তখন সে বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলে, তুমি কি শুধু ঢাল দিয়ে আমার মোকাবিলা করতে এসেছো? সে নিশ্চিত স্যাফিরও ভয়ে যুদ্ধক্ষেত্রে আসেনি, আর এই কারণেই আজকে তার বিজয় এক প্রকার অনিবার্য। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বাস্তব নিজের বাহিনীকে উন্নত মানের বর্ম পরিয়ে এনেছে, যা তীর ও বর্ষার আঘাত প্রতিহত করতে সক্ষম। বাস্তব মনে করে ডিমন লর্ড চায় যে সেই বিজয় হোক, আইক নয়। কিন্তু আইকের বিশ্বাস, ডিমন লর্ড উভয় পক্ষকে সমান সুযোগ দিয়েছেন যাতে যুদ্ধটি ন্যায়সঙ্গত হয়। আইক মনে মনে সংকল্প করে সেই বিজয় হওয়ার পর ডিমন লর্ডের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন। আইক নিজের অবস্থানে ফিরে যায়। চূড়ান্ত যুদ্ধের মুহূর্ত ঘনিয়ে আসে। বিচারক কঠোর কণ্ঠে যুদ্ধের নিয়মবলী উচ্চারণ করেন। যে পক্ষ প্রতিপক্ষের সমগ্র বাহিনীকে পরাজিত করতে পারবে সেই বিজয় হবে, আর পরাজিতের জন্য অপেক্ষা করছে ডিমন লর্ডের শাস্তি। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। বাস্তব তার সেনাকে নির্দেশ দেয় তীর নিক্ষেপ করতে, আর আইক দ্রুত তার বাহিনীকে নির্দেশ দেয় ঢাল তুলে প্রতিহত করতে। আইকের সৈন্যরা ঢাল তুলে প্রতিহতর চেষ্টা করে, কিন্তু কিছু তীর অব্যর্থভাবে লক্ষ্য ভেদ করে আর কয়েকজন যোদ্ধাকে মাটিতে লুটিয়ে ফেলে। এইভাবে আইকের অনেক সৈন্য মারা যায়। এমন মুহূর্তে বাস্তব বিদ্রুপের হাসি হেসে বলে, তুমি নিজের সৈন্যকে প্রতিহত করতে তো শিখিয়ে দিতে, এই একঘেয়ে লড়াই করে কোনো মজা আসছে না। কিন্তু সে তখনও জানতো না আইকের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এখনো প্রকাশ করেনি। ঠিক তখনই বাতাসের শীষ কাটিয়ে একটি গুলি আসলো এবং এক মুহূর্তের মধ্যে বাস্তর এক যোদ্ধাকে পিছনে ছিটকে ফেলে দিল। তার বুঝে ওঠার আগেই আইক আবার ফায়ার করতে আদেশ দিল। প্রতিটি গুলি যেন প্রত্যেক সেনার মৃত্যু ডেকে আনছিল। আইকের বাহিনী নিখুঁত পরিকল্পনায় লড়ছিল। একদল যখন গুলি চালাচ্ছিল, অন্য দল তখন অস্ত্র লোড করছিল। বাস্তর সৈন্যদের একমাত্র ভরসা ছিল কাছ থেকে লড়াই করা, কিন্তু গুলি বর্ষণে তারা এক পাও এগোতে পারছিল না। কয়েক মিনিটের মধ্যেই বাস্তর বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তার চোখের সামনে সৈন্যদের এভাবে নিশ্চিত হতে দেখে বাস্তব হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। ডিমন লর্ড এবার নিচে নামলেন বাস্তর শাস্তি নির্ধারণ করতে। সে বলল, তোমার সামনে দুটি পথ খোলা আছে। এক, নিজেকে হত্যা করে এক যোদ্ধার মতো মরো। দুই, আমি এখনই তোমার অস্তিত্ব মিটিয়ে দিই। কিন্তু বাস্তব সহজে তা মানতে রাজি নয়, কারণ সে আগেই পরিকল্পনা করে রেখেছিল। ঠিক তখনই তার অনুগত সৈন্যরা গোপনে লুকিয়ে এক তীক্ষ্ণ তীর ছুড়ে দিল ডিমন লর্ডের দিকে। এই দেখে আইকের চোখ বিস্ময় ছড়িয়ে গেল, কিন্তু ডিমন লর্ড মুহূর্তেই তীরটি ধরে ফেলল। কিন্তু সেই তীরের গোড়ায় লেগে থাকা বিস্ফোরক চারিদিক
কাঁপিয়ে তুলল, আর আগুনের কুণ্ডলীর মাঝে ডিমন লর্ড হারিয়ে গেল। বাস্তব শুধু ডিমন লর্ডকে হত্যা করতেই চায়নি, বরং পুরো ডিমন জাতিকে নিশ্চিত করার সংকল্প নিয়েছিল। সে এক বিদ্রোহী বাহিনী গড়ে তুলেছিল যারা দীর্ঘদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। বাস্তব প্রবল আত্মবিশ্বাসী হয়ে ঘোষণা করলো যে সেই হলো পরবর্তী ডিমন লর্ড। অতীতে এক সময়ের দুর্ধর্ষ জাদুকর রম্বক এক রহস্যময় ডানজন অন্বেষণ করতে গিয়ে একদল রক্তপিপাসু নেকড়ের মুখোমুখি হন, কিন্তু তার অপরিসীম জাদুশক্তি দিয়ে রম্বার্ট অনায়াসে নেকড়েগুলোকে ধ্বংস করে ডানজনের গভীরে প্রবেশ করেন, যেখানে তিনি এক হুদায় বিতরক দৃশ্যের সাক্ষী হন। একটি ছোট ছেলেকে রক্ষা করতে তার বাবা মা নিজের জীবন উৎসর্গ করেছে। সেই ছেলেটি ছিল আইক। রমবার্গ তখন সিদ্ধান্ত নেন আইককে নিজের শিষ্য করবেন এবং তার সমস্ত জাদুশক্তির জ্ঞান তাকে প্রদান করবেন। এদিকে আইক এখন ডিমন লর্ডের ৩য় ব্রিগেডের ক্যাপ্টেন বাস্তর বিরুদ্ধে লড়াই করছে। বাস্তব তার শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যোদ্ধাদের নির্মমভাবে হত্যা করতে আদেশ দিয়েছে। গর্ব ভরে সে ঘোষণা করল তার শাসনযুগ এখন শুরু হয়েছে। বাস্তর হাতে রয়েছে এক অমর কঙ্কালের বাহিনী, যা তাকে এক অপ্রতিরোধ্য ক্ষমতা এনে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে তার কঙ্কাল সৈন্যরা বিশাল দেহী অর্ক যোদ্ধাদের একে একে নির্মমভাবে হত্যা করছে। তখন বাস্তব আইককে প্রস্তাব দেয় যদি সে আত্মসমর্পণ করে তাহলে তাকে ৭ম ব্রিগেডের কমান্ডার হিসেবে থাকতে দেবে, কিন্তু যদি সে প্রত্যাখ্যান করে তাহলে তার ভাগ্য হবে বিদ্রোহীদের মতো। আইক শান্তভাবে জবাব দেয়, তোমার প্রস্তাব মন্দ নয়, কিন্তু সমস্যা হলো একটাই, তুমি ডিমন লর্ড নও, তাই তোমার এমন বড় বড় কথা বলার কোনো অধিকার নেই। তার কথা শুনে বাস্তব উচ্চ স্বরে হাসতে থাকে, যেন সে আইককে সম্পূর্ণ বোকা মনে করে। সে তৎক্ষণাৎ অমর সৈন্যদের আহ্বান করলো এবং তারা চারপাশ থেকে তাকে ঘিরে ফেলার জন্য অগ্রসর হতে লাগলো। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে তাকে পরাজিত করা। বাস্তব আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল। এটা দেখে সে দ্রুত প্রবল বাতাসের জাদু ছুড়ে মেরে শত্রুদের দূরে ছিটকে ফেলল। সৈন্যরা ভয়ে কাঁপছিল, কিন্তু তারা জানতো বাস্তর আদেশ উপেক্ষা করার সাহস তাদের নেই। কাছে আসা সৈন্যদের সে বারবার প্রতিহত করেই যাচ্ছিল। হতাশ ও ক্রুদ্ধ হয়ে কিছু সৈন্য তাদের মাথা খুলে সেটিকে অস্ত্র হিসেবে ছুঁড়ে মারতে লাগলো। তবে এক দ্রুতই শক্তিশালী ব্যারিয়ার দ্বারা সমস্ত আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে শত্রুদের পুড়িয়ে দিল, কিন্তু শত্রুর সংখ্যা যেন থামছিল না। এরপর চারিদিক থেকে অসংখ্য কঙ্কাল সৈন্য এসে তাকে ঘিরে ফেলল। পরিস্থিতি বুঝে আইক মুহূর্তের মধ্যে মাটি ছেড়ে আকাশে উঠে গেল। সেখান থেকে সে এক শক্তিশালী মন্ত্র প্রয়োগ করে তাদের নাস্তানাবুদ করে দিল। এরপর আইক আর সময় নষ্ট না করে বাস্তর দিকে ছুটে গেল এবং এক ভয়ানক বিস্ফোরণে পুরো এরিনা কাঁপিয়ে তুলল। ধোয়ার কুণ্ডলী মিলিয়ে যাওয়ার পর দেখা গেল বাস্তর টুপি মাটিতে পড়ে তাচ্ছিল্যের হাসি হাসছে। এরপর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আইকের পিছনে আবির্ভূত হয়ে এক তীক্ষ্ণ তলোয়ার দিয়ে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু আইক দ্রুতই পাশ কাটিয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আইক যেসব কঙ্কাল সৈন্যদের মাত্র কিছুক্ষণ আগে ধ্বংস করেছিল তারা একে একে আবার উঠে দাঁড়ালো। শেষ পর্যন্ত প্রকাশ পেল বাস্তব এবং তার কঙ্কাল বাহিনী আসলে আনডেড জাতির অন্তর্ভুক্ত, তাই তারা মুহূর্তের মধ্যে আবার সেরে উঠছিল। পরিস্থিতি আরো জটিল করতে এবার হাড়ের বাহিনী দূর থেকে তীব্র আক্রমণ শুরু করলো। আইক খুব কষ্ট করে পরিস্থিতি সামাল দিতে পারছিল। আইক জানতো এই পরিস্থিতি বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না, কিন্তু আনডেড বাহিনী প্রকৃত সুবিধা হলো যে তারা অমর। আইক যতবারই তাদের ধ্বংস করুক না কেন পরের মুহূর্তে তারা পুনরায় সেরে উঠছিল। আইক বুঝতে পারল সাধারণ ডার্ক ম্যাজিক দিয়ে এই আনডেডদের হারানো সম্ভব নয়, তাই সে তার সর্বশক্তি নিয়ে এক প্রাচীন রোমবারকে শেখানো বিধ্বংসী জাদু প্রয়োগ করলো। ফলে এক প্রবল আলো ছটা চারিপাশে ছড়িয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে আনডেড সৈন্যরা অদৃশ্য হয়ে গেল। আইকদের মাঝে লুকিয়ে থাকা গুপ্তচরটি পুনরায় আইকের দিকে তীর ছুঁতে উদ্যত হলে হঠাৎ তার হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। মূলত এই কাজটি স্যাফিরও করেছিল। ডিমনদের ৭ম ব্রিগেডের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল আইককে সাহায্য করতে। লিলি তো যুদ্ধে যোগ দিয়েছিল। এদিকে স্যাফিরের উপস্থিতি দেখে বাস্তব ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল। ঠিক তখনই ডিমন লর্ড ফিরে এসে বাস্তবকে জানালো যে চিন্তার কিছু নেই, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো আইক। এমনকি বাস্তব বিশ্বাসঘাতকতা উপেক্ষা করে তাকে আরেকটি সুযোগ দেওয়া হলো। শর্ত একটাই, যদি সে আইককে পরাজিত করতে পারে তবে তার মৃত্যুদণ্ড মকুব করা হবে। এই দেখে সবাই বুঝতে পারলো যে ডিমন লর্ড আসলে আইকের ক্ষমতা পরীক্ষা করতে চায়। আইক কোনো দ্বিধা না করে চ্যালেঞ্জ গ্রহণ করলো। সেই সময় বাস্তব ভীষণ আত্মবিশ্বাসী ছিল যে সে আইককে হারাতে পারবে। হাতের অস্ত্র শক্তভাবে ধরে দুই যোদ্ধা পরস্পরের দিকে ঝাঁপিয়ে পড়লে আইক দ্রুত একটি শক্তিশালী ঢাল তৈরি করলো যাতে বাস্তব আঘাত হানতে না পারে। কিন্তু বাস্তব সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালালে আইকের ঢালে ফাটল সৃষ্টি হয়ে যায়। এরপর সে একের পর এক আক্রমণ চালিয়ে যায় আর আইক প্রতিহত করেই যায়। যুদ্ধের মাঝে বাস্তব ক্ষিপ্ত হয়ে বলে, তোর এখনো আমার সঙ্গে লড়াই করার যোগ্যতা নেই। যদি কাউকে ঘৃণা করতে হয় তবে ডিমন লর্ডকে কর। কিন্তু আইক সম্পূর্ণ শান্ত থাকে। সে পিছু সরে কিছুটা দূরত্ব তৈরি করে
করে। তারপর এক বিশেষ জাদু শক্তি ছুড়ে দেয় যা বাস্তর ডার্ক ম্যাজিককে মুহূর্তেই ভেদ করে সে বাস্তর হাতকে সম্পূর্ণ ছিন্ন করে দেয়। এটি এমন এক আঘাত যা কখনোই পুনরুদ্ধার সম্ভব নয়। এই দিকে স্যাফিরও হতবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে আইক হোয়াইট ম্যাজিক ব্যবহার করতে পারে। তবে ডিমন লর্ড এতে মোটেও বিস্মিত হননি, কারণ এটি সেই জাদু যা একসময় রম্বার্গ ব্যবহার করত। শুকনো ফুলের গাছকে দেখে আইকের মন গভীর বেদনায় ভরাক্রান্ত হয়ে উঠেছিল। সে যেভাবেই হোক সেটিকে বাঁচাতে চাইছিল। সেই মুহূর্তে রম্বার্গ তার পাশে এসে দাঁড়ালো এবং তাকে জাদুবিদ্যা পড়াশোনা করতে ডাকলো। ডিমনদের অন্ধকার জাদু খুব সহজেই সে আয়ত্তে এনেছিল, কিন্তু তার মন তখনও আটকে ছিল সেই নিঃসঙ্গ মলিন ফুলের গাছের মধ্যে। তাই সে রম্বার্গের কাছে জানতে চাইল কিভাবে সেটিকে আগের মতো সজীব করা যাবে। রম্বার্গ জানালো এই কাজের জন্য প্রয়োজন হোয়াইট ম্যাজিক। যেহেতু আইক একজন ডিমন হওয়ার পথে, তাই তার পক্ষে এটি অর্জন করা সম্ভব নয়। পরিবর্তে ডিমনদের অভিশাপ জাদুই তার জন্য শেখা ভালো হবে, কারণ হোয়াইট ম্যাজিক সবাই শিখতে পারে না। একে আয়ত্ত করতে হলে প্রয়োজন হয় এমন এক মন যা অন্যদের উপকারের ব্যাপারে ভাবে। এটি একমাত্র জিনিস যা ডিমনদের কাছে নেই। যেহেতু আইকের কাছে যে হৃদয়টি আছে সেটি মানুষের, তাই সে এটি শিখতে পারবে। এই উপলব্ধি তাকে বাধ্য করে আইককে হোয়াইট ম্যাজিক শেখানোর জন্য। কিন্তু এই জাদু অত্যন্ত বিপজ্জনক এবং শক্তিশালী, তাই আইককে কঠোরভাবে সতর্ক করা হয় যেন এটি খুব ভেবেচিন্তে ব্যবহার করে। তবে বাস্তব এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তাকে পরাজিত করতে আইক সিদ্ধান্ত নেয় সে হোয়াইট ম্যাজিকের ব্যবহার করবে। আইকের মতে বাস্তব ক্ষমতা লোভী অসংখ্য নিরীহ সৈন্যদের প্রাণ নিয়েছে, এমনকি সে ডিমন লর্ডকে হত্যার ষড়যন্ত্র করেছে শুধু ক্ষমতার সিংহাসন দখল করার জন্য। তাই এর শাস্তি তাকে পেতেই হবে। আইকের এই কথা শুনে বাস্তব ক্রুদ্ধ হয়ে ওঠে। আইক দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় বাস্তর পরিণতি অবধারিত। এরপর সে এক মুহূর্তের জন্য তার দাদার উদ্দেশ্যে নিঃশব্দে ক্ষমা চায় এবং শেষবারের মতো হোয়াইট ম্যাজিক ব্যবহার করার প্রস্তুতি নেয়। এরপর আইক তার হাতে প্রচণ্ড জাদুশক্তি সঞ্চয় করে ব্যবহার করলে মুহূর্তের মধ্যে বাস্তর যন্ত্রণায় বিকট চিৎকার করতে করতে সে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। শুধু তার ভারী বর্মটি মাটিতে পড়ে থাকে। ঠিক সেই মুহূর্তে ডিমন লর্ড বলল বাস্তর শেষ হয়ে যাওয়ার ফলে তৃতীয় ব্রিগেড এখন নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। তাই তিনি আইককে সেই ব্রিগেডের নতুন নেতা হওয়ার প্রস্তাব দিলেন। এই প্রস্তাব শুনে আইক হতবাক হয়ে গেল। তার জবাবের অপেক্ষা থাকবে বলে ডিমন লর্ড রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেখানে আইকের সেনারা তার বিজয় উদযাপন করতে শুরু করলো। কেবল একজনই ছিল যার মুখে বিজয়ের উচ্ছ্বাস ছিল না। তাই সে সোজা রাজপ্রাসাদে গিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সবর হলো। সে স্পষ্ট জানিয়ে দিল আইক তার অধীনে ছিল, আর তাই একমাত্র সেই তাকে কোথাও বদলি করার অধিকার রাখে। এমনকি সে আরো এক ধাপ এগিয়ে ঘোষণা করলো আইক শুধু তার এবং সে তাকে কোনোভাবেই ছাড়বে না। কিন্তু ডিমন লর্ড তর্কে যেতে পছন্দ করেন না, তাই তিনি সিদ্ধান্তের ভার সম্পূর্ণ আইকের উপরে ছেড়ে দিলেন। এটাই ছিল সেই সুযোগ যেখানে আইক ডিমন লর্ডের সামনে তার সমস্ত অনুভূতি উজাড় করে দিল। তখনই আইক নিজের শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডিমন লর্ডকে জানালো। শুরুর দিকে যখন তার অনুগতরা মানুষের সঙ্গে বসবাস শুরু করেছিল তখন তারা বেশ বিভ্রান্ত ছিল, কিন্তু এখন দুই জাতি সম্পূর্ণ শান্তিতে একসঙ্গে বসবাস করছে। ডিমন যোদ্ধারা শুধু বন্ধুত্বপূর্ণ আচরণই করছে না, বরং শহর গঠনে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এমনকি কঠোর পরিশ্রমের কাজেও তারা উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছে। ফলে শহরের ছোট শিশুরাও ধীরে ধীরে ডিমনদের প্রতি আরো ভালোবাসা অনুভব করতে শুরু করেছে। একসময় যখন সে স্যাফিরোর অধীনে কাজ শুরু করেছিল তখন সে তাকে নিজের স্বপ্নের কথা বলেছিল। সে এমন এক বিশ্ব গড়তে চায় যেখানে মানুষ ও ডিমনরা পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। সেই সময় আইকের কথা শুনে স্যাফিরো হতবাক হয়ে গিয়েছিল, বিশেষ করে যখন আইক মুখোশ খুলে নিজের আসল পরিচয় প্রকাশ করলো। এরপর সে ডিমন লর্ডের কাছে দুঃখ প্রকাশ করলো, কারণ ডিমন লর্ডের দেওয়া প্রস্তাব সে গ্রহণ করতে পারছে না, কারণ স্যাফিরো ম্যামের কাছ থেকে তার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তাই সে তার কাছ থেকে দূরে যেতে চায় না। তবে আইক ডিমন লর্ডকে প্রতিশ্রুতি দিল যে সে আইবেলিয়াকে এমন এক শহর হিসেবে গড়ে তুলবে যেখানে মানুষ ও ডিমনরা পরিবারের মতো একসঙ্গে বসবাস করতে পারবে। এই আলোচনা শেষ হওয়ার পর আইক ও স্যাফিরো একসঙ্গে আইবেলিয়ার পথে রওনা দিল, আর ডিমন লর্ড দাঁড়িয়ে রইলেন। তিনি অপেক্ষায় থাকলেন এটি দেখতে যে কিভাবে আইক নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। একদিন সে আইবেলিয়া শহরটিকে উপর থেকে দেখছিল। তখন সাথী লক্ষ্য করলো যে সে কোনো বিষয় নিয়ে অন্য মনস্ক হয়ে আছে। তাছাড়াও লড়াইয়ের পর থেকে সে বেশিরভাগ সময় বাইরেই থাকছে। আইক তখন তার মনের কথা শেয়ার করলো। সে জানালো এই শহরের মাটিতে এই আবহাওয়ায় এক বিশেষ ধরনের কৃষি পদ্ধতি ব্যবহার করলে অবিরাম ফসল ফলানো সম্ভব। যদি এটি সফল হয় তাহলে এই শহর একদিন খাদ্য সংকট থেকে মুক্ত হতে পারবে। তাই খুব শীঘ্রই কাজ শুরু করতে
করতে হবে, কারণ সামনে অনেক কাজ বাকি। এমন এক শহর গড়ে তোলার জন্য যেখানে মানুষ ও ডিমানরা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারে। অন্যদিকে মানব জাতির জোট একের পর এক দানব জাতির দুর্গ আক্রমণ করে চলেছে। দানবদের সেনাবাহিনীতে শক্তিশালী ও দুর্ধর্ষ যোদ্ধাদের অভাব না থাকলেও মানব জাতির দক্ষ সেনাপতিরা কৌশল ও মেধার মাধ্যমে বারবার তাদের পরাজিত করছে। আইভেলিয়াতে আইক তার অসাধারণ জাদুবিদ্যা ব্যবহার করে 4 ঋতুতেই ফসল চাষের একটি নতুন পদ্ধতি চালু করেছে। তার মতে জমিতে অবিরত ফসল উৎপাদন করলে মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা যাবে। নতুন ফসল ঘরে তোলার পর জমিতে ঘাস উৎপাদন করা হবে যাতে গবাদি পশুর পেট ভরতে পারে। এরপর আরও অন্য কোনো ফসল ফলানো হবে। এই কৌশল দানব ও মানুষের উভয় জাতির জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করবে। এই পরিকল্পনার কথা শুনে সাথী এবং শহরের অন্যান্য বাসিন্দারা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। কাজ শেষ করে আইক আবার তার নথিপত্রের কাজে মনোনিবেশ করে। যদিও কাজের চাপ অনেক বেশি, তবুও সাথী সবসময় তার পাশে থেকে সাহায্য করে। ঠিক তখনই জিরন আতঙ্কিত মুখে ঘরে ঢুকে একটি গুরুত্বপূর্ণ খবর জানালো। গতরাতে ডিমন আর্মির 2য় ব্রিগেড এক মানব রাজ্য দখল করতে একটি জোট দ্বারা সম্পূর্ণ পরাজিত হয়েছে। যদিও ডিমনদের 2য় বাহিনী দক্ষ ও দুর্ধর্ষ যোদ্ধাদের একটি শক্তিশালী দল ছিল, তবুও এত সহজে তাদের পরাজিত হতে দেখে আইক বুঝতে পারল এই জোট আসলেই অত্যন্ত শক্তিশালী। সাথী এই জোট সম্পর্কে জানতে চাইলে আইক ব্যাখ্যা করে যে এটি হলো মানব জাতির বিভিন্ন দেশের মধ্যে একটি চুক্তি, যা ডিমন আর্মির শক্তির বিপক্ষে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য গঠিত হয়েছে। অতীতে মানুষ 3 বার নিজেদের মধ্যে এই ঐক্য গড়ে তুলেছিল। প্রতিবারই তারা একজোট হয়ে ডিমনদের বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল, আর প্রত্যেকবারই ডিমনদের পরাজয় হয়েছিল। আইক অনুমান করল তারা যেহেতু আইভেলিয়ার পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ করে দিয়েছে, তাই তার পরবর্তী টার্গেট আইভেলিয়াই হবে। যদি শক্তির নিরিখে বিচার করা হয় তাহলে ডিমন মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী, কিন্তু যদি মানব জাতির সম্মিলিতভাবে সর্বশক্তি নিয়ে আক্রমণ চালায় তাহলে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই শহরের পতন হলে তারা আর্সেনাম শহরও দখল করে নেবে। সেটি যদি হয় তবে ডিমনদের থাকার জন্য ডিমন লর্ডের দুর্গ ছাড়া আর কোনো জায়গা থাকবে না। এই কথা শুনে জিরন আতঙ্কিত হয়ে পড়ল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল শহর এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। আইকের চিন্তা ছিল যদি সেটি ঘটে যায় তবে তার মানুষ ও ডিমনদের একত্রিত করার স্বপ্ন সফল হবে না। এই বিশাল জোটের মোকাবিলা করতে সে তার বিশেষ অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিল, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ফিওরেন্টিনা জানালো এই বর্ম এবং বন্দুকগুলি সাধারণ জাদুবিদ্যা দিয়ে তৈরি করা সম্ভব নয়। সে এগুলো জাদু দিয়ে তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু বর্মটি একটি গুলিও থামতে পারছে না। আসল সত্য হলো এই অস্ত্রগুলোর গঠন এতটাই জটিল যে সাধারণ জাদুবিদ্যা দিয়ে এগুলো পুরোপুরি অনুকরণ করা সম্ভব নয়। আইকের লক্ষ্য ছিল এমন অস্ত্র তৈরি করা যেগুলো সহজেই ব্যবহার করে মানব জোটের বিরুদ্ধে লড়াই করতে পারে। ঠিক তখনই ফিওরেন্টিনা একটি পরিকল্পনার প্রস্তাব করল। অস্ত্রগুলি সম্পূর্ণ ম্যাজিক ছাড়া তৈরি করতে হবে, কারণ অস্ত্রের প্রত্যেকটি অংশ আলাদা করে তৈরি করে সেগুলো একসঙ্গে অ্যাসেম্বল করতে হবে। প্রত্যেক অংশগুলি মেটালে থাকায় আইক ভাবল বামন জাতির সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু সেফিরোর জানা মতে মানুষ যুদ্ধ করে বামনদের রাজ্য ধ্বংস করে দিয়েছে এবং তাদের সবাইকে নিজের স্বার্থে ব্যবহার করছে। ফলে সব বামনরা এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি তাদের একত্রিত করা হয় তাহলে প্রথমে বামন রাজাকে মুক্ত করতে হবে। এই মুহূর্তে তিনি স্মিথ রাজ্যের কারাগারে বন্দী আছেন। মানুষ বামনদের তৈরি অস্ত্র নিজ যুদ্ধের কাজে ব্যবহার করতে চাইছিল। বামন রাজা এর জন্য রাজি না হলে মানুষেরা তাদের উপর আক্রমণ করে রাজাকে শর্ত দেয় যদি সে রাজি না হয় তাহলে তার সমস্ত প্রজাকে শেষ করে দেবে। নিজের জাতিকে রক্ষা করতে বামন রাজা আত্মসমর্পণ করেন এবং বন্দী হয়ে যান। এরপর বাকি বামনরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে এবং বাধ্য হয় অন্যদের অধীনে কাজ করতে। এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী বামন রাজা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি জানেন না তার জনগণ কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন কারাগারের প্রহরীরা সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে লিলিথ সেখানে উপস্থিত হয়ে যায়। সে মুচকি হেসে বলল, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। তারপর দ্রুত কারাগারের দরজা খুলে দিল এবং বলল, চলুন বেরিয়ে যায় এখান থেকে। বামন রাজা বিস্ময়ে হতবাক হয়ে জানতে চাইলেন ডিমনরা আমাকে কেন বাঁচাতে চায়। তার একের পর এক প্রশ্ন শুনে লিলিথ বিরক্ত হয়ে সে তার বিশেষ জাদু প্রয়োগ করলো, আর বামন রাজা গভীর ঘুমে তলিয়ে গেল। এরপর লিলিথ রাজাকে কারাগার থেকে বের করে আনার দায়িত্ব জিরনের উপর ছেড়ে দিল। বের হওয়ার পথে তারা অত্যন্ত সতর্ক ছিল যেন কোনো প্রহরীর চোখে না পড়ে।
পড়ে। আইকের নির্দেশ ছিল বামন রাজাকে কোনো ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরিয়ে আনতে হবে, কিন্তু লিলিত আর জিরন একে অপরকে সহ্য করতে পারে না। ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে খোঁচাখুচি শুরু হয়ে যায়। তাদের শব্দ শুনে কিছু প্রহরী সেখানে চলে আসে, কিন্তু লিলি তৎক্ষণাৎ হেসে এক মন্ত্র উচ্চারণ করলো, ফলে চোখের পলকে সমস্ত প্রহরী গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু এরপর দরজার বাইরে পা দিতেই সামনে হাজির হলো একদল প্রহরী। সৈন্যরা লিলিত আর জিরনকে দেখে এক মুহূর্তের মধ্যেই পুরো দল তাদের ঘিরে ফেললো, কিন্তু লিলিত এত সহজে হার মানবে না। সে বিশেষ এক জাদু প্রয়োগ করলো, ফলে সৈন্যদের শরীর মুহূর্তে দুর্বল হয়ে পড়ল। উপর থেকে আইক এই বিশৃঙ্খলা থেকে হতভম্ব হয়ে গেল। নিচে লিলি তার গিরন প্রহরীদের থেকে প্রাণপণে দৌড়াচ্ছিল। ঠিক সেই সময় আইক তার জাদু দিয়ে বিশাল পাথরের দেওয়াল সৃষ্টি করলো, যা সৈন্যদের পথ আটকে দিল। এরপর সে ঘুম থেকে জেগে উঠে সামনে আইককে দেখে প্রশ্ন করলো ডিমনরা তাকে কেন বাঁচালো। আইক কোনো উত্তর না দিয়ে তাকে বন্দুক ধরিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি এটা তৈরি করতে পারবেন? সে অস্ত্রটির গঠন দেখে দ্রুত বুঝতে পারল যে এটি বেশ সাধারণ, তাই তার পক্ষে এটি তৈরি করা কোনো কঠিন কাজ নয়। কিন্তু এর জন্য তার মনে এক দ্বিধা দেখা দিল। তার মতে ডিমন আর মানুষ মূলত একই রকম, উভয় পক্ষে কেবল বামনদের প্রযুক্তি নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। তাই সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল সে তাদের কখনোই সাহায্য করবে না। আইক শান্ত গলায় বলল, আমি যা করছি সবই শান্তির জন্য। আমি চাই মানুষ আর ডিমনরা একসঙ্গে থাকতে পারুক। আইক রাজাকে শহরে নিয়ে যান, যাতে তিনি নিজ চোখে দেখতে পারেন মানুষ ও ডিমনরা কিভাবে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু মানুষের প্রতি তার ঘৃণা এখনো অব্যাহত ছিল। এক সময় মানুষেরা লোভের বসে ডুয়ার্ফ জাতিকে প্রতারিত করেছিল, তাদের ব্যবহার করেছিল মাত্র হাতিয়ার হিসেবে। সেই ষড়যন্ত্রের ফলে তার দেশ ধ্বংস হয়ে গেছে। সমস্ত ডুয়ার্ফ জাতি দেশহীন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই মানুষদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সহযোগিতা করতে চান না। এই শুনে আইক প্রতিশ্রুতি দিল যদি তিনি অস্ত্র তৈরিতে রাজি হন, তবে সে নিজে ডিমন লর্ডের কাছে অনুরোধ করবেন যাতে বামনদের রাজ্য পুনর্গঠিত করা হয়। কিন্তু ডুয়ার্ফ রাজা এই কথা বিশ্বাস করতে পারেন না। তার কাছে এইসব শুধু বড় বড় কথা, কারণ তার জাতির সবাই এখন মানুষের হাতে বন্দী। কিন্তু সবকিছুই বদলে যায় যখন আইক তাকে এক বিশাল কর্মশালায় নিয়ে যায়। সেখানে তিনি হতবাক হয়ে দেখেন তার অনুগত প্রজা এখনো বেঁচে আছে। তারা কঠোর পরিশ্রম করে অস্ত্র তৈরি করে যাচ্ছে, এমনকি তার নিজের ছেলেও জীবিত। তারা জানালো ডিমনরা তাদের উদ্ধার করে এনেছে এবং আশ্রয় দিয়েছে। তারা আইকের কৃতজ্ঞ প্রকাশ করলো তাদের রাজাকে রক্ষা করার জন্য। তাই তারা তাদের পুরো জাতি নিয়ে আইকের স্বপ্ন পূরণে নিজেদের উজাড় করে দেবে। এই দৃশ্য বামন রাজার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। শেষ পর্যন্ত তিনি সম্মত হন। আইকের সাথে হাত মেলানোর সময় হাতের উষ্ণ ছোঁয়াতে রাজার সন্দেহ হয় যে একজন ডিমনের হাত এত গরম। এক দীর্ঘ ও ক্লান্তিকর দিনের শেষে আইক ফিরে আসেন তার কক্ষে, যেখানে সাথী অপেক্ষা করছিল। ঠিক তখনই জিরন তাড়াহুড়ো করে ছুটে এসে গুরুতর এক খবর জানালো। এদিকে মানব জাতি জোট তাদের বাহিনী একত্রিত করেছে আর তারা খুব শীঘ্রই শহরের আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাদের কাছে এই খবরও পৌঁছে গেছে যে বামন রাজাকে কিছুক্ষণ আগে ডিমন বাহিনী উদ্ধার করেছে। কিন্তু তাদের কমান্ডার বিষয়টা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তার ধারণা ওই বামন বৃদ্ধের কোনো মূল্য নেই। শহরের ভেতরে থাকা ডিমন বাহিনীর সৈন্য সংখ্যা মাত্র 500টির মতো। অন্যদিকে মানবজোট 12টি ব্যাটালিয়নের মোট 12,000 সৈন্য জড়ো করে নিয়েছে। এই আত্মবিশ্বাসী মানব কমান্ডার মনে করে এখন ডিমনদের বিরুদ্ধে তাদের বিজয় সুনিশ্চিত।